চাণক্য ৩৭৫ খ্রিস্টপূর্বাব্দে তার অর্থশাস্ত্রে লিখেছিলেন, নদীতে মাছ কতটুকু পানি খায় সেটা যেমন বলা দুষ্কর, তেমনি বলা দুষ্কর একজন সরকারি কর্মকর্তা কতখানি চুরি করে। কয়েক যুগ আগে পর্যন্ত এই চোরেরা ধরা পড়লে তার দণ্ড হতো, আজ তা আর হয় না। তাই সরকারি চাকরিতে চৌর্যবৃত্তিও বন্ধ হয় না। মাননীয় প্রধানমন্ত্রী তার বাসার পিয়নের ৪০০ কোটি টাকা লোপাটের কথা জানাতে পারে, কিন্তু দৃশ্যমান শাস্তি দিতে পারে না, কারণ শক্তিশালী ক্লেপটোপিয়া। কি এই ক্লেপটোপিয়া? চলুন দেখে নিই। ক্লেপটোপিয়ার আনুষ্ঠানিক সংজ্ঞা হলো চোরদের একটি আস্তানা, যেখানে দুর্বৃত্ত ও ডাকাতেরা অবৈধ আয়ের ব্যবস্থা করে। এই ক্লেপটোক্রেসি যেখানে পরিচালিত হয় সেখানে আইনের শাসন থাকে না। ক্লেপটোপিয়ায় বড় বড় চোরেরা একত্রিত হয়, তবে তারা নিজেরা সরকার চালায় না। তারা ক্ষমতার ছায়ায় বসে বাণিজ্য, শিল্প, এমনকি রাজনৈতিক হেভিওয়েটদের যোগসাজশে কাজ করে। এটি উভয় গ্রুপের চোরদের জন্য একটি সুবিধা, কারণ নেতারা সর্বদা প্রকাশ্যে দুষ্কৃতিকারীদের নিন্দা করতে পারেন, আর আসল চোর ডাকাতেরা সহজেই আইনকে ফাঁকি দিতে পারে। তারা জানে নেতারা কখনোই তাদের উপর আইন প্রয়োগ করবে না। ক্লেপটোপিয়ায় অপারেটিং নীতি হলো ক্লেপটোক্রেসি, অর্থাৎ সবাই চুরির ভাগ পায়, তাই কেউই আইনের আওতায় আসে না। কারণ এই সিস্টেমে যারা কাজ করে তাদের জন্য আইন আদালতে লোক দেখানো পাতানো খেলা চলে। এই খেলায় চোর, ব্যবসায়ী সিন্ডিকেট, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক মাফিয়ারা একসঙ্গে কাজ করেন। এই প্রক্রিয়ায় প্রচুর অর্থ ভাগ বাটোয়ারা করে নিরাপদ গন্তব্যে পাচার করতে পারে। এর কারণ তারা নিজেরাই আইন প্রয়োগকারী সংস্থার অঙ্গ অথবা সংস্থার নিকটতম সহযোগী। তারা হঠাৎ ধরা পড়লে বা তাদের অপারেশনগুলো প্রকাশ হয়ে গেলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হলেও কিন্তু কয়েকদিন পর যে লাউ সেই কদু, ততক্ষণে কোটি কোটি টাকা দেশের বাইরে চলে যায়। তাদের এই অপরাধ সংগঠনের সময় আইন শৃঙ্খলা বাহিনী হয়ে যায় একটি আবহাওয়া মোড়কের মতো। তারা রাজনৈতিক বাতাস দ্বারা চালিত হয়। বিশেষজ্ঞদের মতে ক্লেপটোক্রেসিতে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদেরা গোপনে নিজেদের পকেট বাড়ি করে ঘোষ, লবিস্ট ও কর্পোরেশনগুলির কাছ থেকে বিশেষ প্রাপ্তির মাধ্যমে তারা তাদের সহযোগী দুর্নীতিবাজ আমলাদের সঙ্গে মিলে রাষ্ট্রীয় বিভিন্ন প্রকল্প তৈরি করে। এছাড়া ক্লেপটোক্রেটেরা প্রায় অর্থ হারানোর ভয়ে তাদের জমানো বেশিরভাগ টাকা বিদেশে পাঠিয়ে দেয়। এই ক্লেপটোক্রেসির প্রতিষেধক হলো এই ষাঁড়দের বিরুদ্ধে অদম্য প্রতিরোধ গড়ে তোলা। ক্লেপটোক্রেটদের খপ্পর থেকে দেশকে মুক্ত করতে একটি দীর্ঘ পথ অতিক্রম করতে হতে পারে, তবে আমাদের এখনই শুরু করতে হবে। উঁচুমাত্রার দুর্নীতি কমাতে সরকারি চাকরিজীবীদের কাছ থেকে প্রতি বছর হিসাব নেওয়া এবং তার নিয়মিত হালনাগাদ করতে সরকারকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF যে পরামর্শ দিয়েছে তা বাস্তবায়নের জন্য আন্দোলন করতে হবে। উল্লেখ্য, সরকারি কর্মচারীদের হিসাব নেওয়ার বিষয়টি 1979 সালে প্রণীত সরকারি কর্মচারী আইনেই আছে। আইনের বিধি 12 ও 13 অনুসারে সরকারি কর্মচারীর স্থাবর সম্পত্তি অর্জন, বিক্রি ও সম্পদ বিবরণী জমার নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি এতে জমি জমা, ফ্ল্যাট সহ যে কোনো সম্পদ কিনতে বা বিক্রি করতেও সরকারের অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে। সম্পদ কেনার ক্ষেত্রে তাদের টাকার উৎস এবং সম্পদ বিক্রির ক্ষেত্রে দাম জানানোর কথা আছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সম্পদের হিসাব দেওয়ার ব্যাপারে কড়াকড়ি করায় অনেকেই হিসাব দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার একটানা অনেক বছর ক্ষমতায় থাকলেও সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব নেয়নি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশের প্রয়োজনও তারা বোধ করেননি। এমনকি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান যুক্ত করায় সরকারি কর্মকর্তারা আরও আশকারা পেয়েছেন।
এই কারণেই আমরা বেসিক ব্যাংক কাণ্ড, হলমার্ক কাণ্ড, বালিশ ও পর্দা কাণ্ডের পর জনপ্রশাসনে বেনজির মতিউরদের আবির্ভাব ঘটতে দেখি। বড় কোনো অঘটন ঘটলে দুদককে কিছুটা নড়াচড়া করতে দেখি, কিন্তু সময়ের ব্যবধানে আবার সবকিছু আগের মতোই চলতে থাকে। দেশে ন্যূনতম আইনের শাসন থাকলে প্রশাসনের রন্ধে রন্ধে এভাবে দুর্নীতি প্রসারিত হতে পারত না। প্রশাসন থেকে শুরু করে দেশের রাজনীতি, অর্থনীতি, শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষা সর্বত্রই যেন দুর্নীতি। এই দুর্নীতির টাকা উৎপাদন খাতে যোগ না হবার ফলে দিন দিন বেড়েই চলেছে বেকারত্বের হার। সম্প্রতি যুক্তরাজ্যের এক গবেষণা থেকে জানা যায় বাংলাদেশের 47% স্নাতকই বেকার, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বর্তমান দেশে 25,90,000 বেকার আছেন। বাবা মা ছেলে বা মেয়েটির পথ চেয়ে বসে থাকে কখন তারা পড়াশোনা শেষ করে পরিবারের সচ্ছলতা আনবে, তাদের মুখে হাসি ফুটাবে। কিন্তু উচ্চশিক্ষিত হয়েও তাদের সন্তানেরা পাচ্ছেন না কোনো কাজ। বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে বসে বসে চিন্তা করতে হয় এখন কি হবে। কোথাও তাদের নেই কোনো কাজের সুযোগ। তখন তাদের মধ্যে বিষণ্ণতা বহুগুণ বেড়ে যায়। কাজের সুযোগ না পেয়ে অনেকেই মাদক সহ নানাবিধ অপরাধক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে হতাশায় জীবন কাটাচ্ছেন। অনেকেই আবার বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। বড় সেতু, উড়াল সড়ক, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দূর থেকে দেখা যায়, অন্যকে দেখানোও যায় বেশ গর্ব করে। এইসব দেখিয়ে বহু মানুষের মনও জয় করা যেতে পারে, কিন্তু গণমানুষের ভিতর থেকে উন্নয়ন না ঘটলে, মানব সম্পদের উন্নয়ন করতে না পারলে ইট পাথর লোহায় গড়া বাহ্যিক উন্নয়ন সবই বৃথা হয়ে যাবে।